সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? করোনার এই মহামারীতে নিশ্চয়ই তোমরা সবাই বাসায় অবস্থান করছো। করোনার বৈশ্বিক সংকটের কারণে বাসায় অবস্থানরত সকল শিক্ষার্থী বন্ধুদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথমে আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমার নাম তাপস কুমার মিস্ত্রি, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি কাউখালী মহাবিদ্যালয়, কাউখালী পিরোজপুর। বন্ধুরা, ছবিটিকে ভালো করে দেখো। এটা কিসের ছবি কেউ বলতে পারবে? হ্যাঁ, এটা একটা প্রিজমের ছবি। সুতরাং আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রিজম। একাদশ শ্রেণী। এটা আমার অনলাইন ক্লাস প্রথম। শিখন বল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রিজম কি তা বলতে পারবে। প্রিজম সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা দিতে পারবে। প্রিজম পদার্থের প্রতিসারাঙ্কের সমীকরণ প্রতিপাদন করতে পারবে। বিচ্যুতি কোণ ও প্রতিসারাঙ্কের সমীকরণ ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। বন্ধুরা, প্রিজম কি? কেউ কি দেখেছো তোমরা প্রিজম? হ্যাঁ, প্রিজম এটা সাধারণত কাচের তৈরি এবং এটি 5টি তল থাকে, 3টি আয়তাকার এবং 2টি ত্রিভুজাকার। সুতরাং 3টি আয়তাকার ও 2টি ত্রিভুজাকার সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ সমশক্ত মাধ্যমকে প্রিজম বলে। প্রিজম সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা এটা তোমাদের জানতে হবে। যেমন প্রতিসারক তল কি? প্রিজমের দুটি পরস্পর, এখানে একটা প্রিজমের একটু মোটামুটি দেখানো হচ্ছে। এই প্রিজমের দুটি পরস্পর হেলানো এবং স্বচ্ছ আয়তাকার তল থাকে, যেমন একটি এবি এবং এসি। এই তল দ্বয়ে আলোর প্রতিসরণ ঘটে। এদেরকে প্রতিসারক তল বলে। চিত্রে এবি এবং এসি প্রতিসারক তল। প্রিজম কোণ। প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ বলে। চিত্রে এই কোণটাই হলো প্রিজম কোণ। ধার। প্রতিসারক তলদ্বয়, যেমন এখানে এবি এবং এসি, এই প্রতিসারক তলদ্বয় যে রেখায় ছেদ করে, পরস্পরকে ছেদ করে, তাকে ধার বা প্রিজমের শীর্ষ বলে। চিত্রে এবি সরল রেখাই হলো প্রিজমের ধার। ভূমি। প্রিজম কোণের বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে। চিত্রে বিসি ভূমি। এখানে প্রিজম কোণটা হলো এ কোণের বিপরীত বাহুটা হলো বিসি। সুতরাং প্রিজম কোণের বিপরীত বাহুকেই বলা হয় ভূমি। সুতরাং বিসি হয়েছে ভূমি। প্রধান সেট। প্রতিসারক ধারের সাথে লম্বভাবে অবস্থিত কোনো সমতল প্রিজমকে যে তলে ছেদ করে তাকে প্রিজমের প্রধান সেট বলে। চিত্রে এ বি সি প্রধান সেট।
বন্ধুরা, এ বিষয়ে তোমাদের আরো ভালোভাবে বোঝার জন্য বা জানার জন্য আমার পরবর্তী স্লাইডে ভিডিও চিত্র থেকে দেখতে পাবে এবং ভালোভাবে জানতে পারবে। এবার আসি আমরা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, অর্থাৎ প্রিজমের ভিতর দিয়ে আলো কিভাবে যায়। ধরা যাক এ বি সি একটি কাচের প্রিজম, এটি বায়ু দ্বারা বেষ্টিত, অর্থাৎ এই প্রিজমটার চারিপাশে বায়ু। এ বি এবং এ সি প্রতিসারক তল, এ কোণ প্রিজম কোণ, বি সি ভূমি। ধরি পি কিউ একটি আপতিত রশ্মি, এটি এ বি তলের কিউ বিন্দুতে তির্যকভাবে আপতিত। কিউ এম লম্ব এ বি। পি কিউ রশ্মি প্রিজমের মধ্য দিয়ে কিউ আর পথে গমন করে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু এটা বায়ু মাধ্যম থেকে প্রিজমের ঘনমাধ্যম অর্থাৎ কাচের মধ্যে প্রবেশ করছে, কাজেই প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট হবে। আর এন লম্ব এসি। কিউআর রশ্মিটি বায়ুর মধ্য দিয়ে প্রবেশের সময় আর এস পথে নির্গত হয়। এখানে রশ্মিটি আবার ঘনক থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, কাজেই দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ বা নির্গত কোণ দ্বিতীয় তলের আপতন কোণের চেয়ে বড় হবে। অতএব পি হতে এস পর্যন্ত রশ্মিটির গতিপথ হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস। এখন আপাতিত রশ্মি পি কিউকে সামনের দিকে ভি পর্যন্ত এবং নির্গত রশ্মি আর এস কে পিছনের দিকে বর্ধিত করলে এরা ইউ বিন্দুতে মিলিত হবে। এখানে ওই রশ্মিটির জন্য এস ইউ ভি বিচ্যুতি কোণ নির্দেশ করে। এটিকে ডেল বা ডি দ্বারা সূচিত করা হয়। অতএব এস ইউ ভি সমান ডেল। বন্ধুরা, এখানে পি কিউ আপাতিত রশ্মি, এই রশ্মিটা যদি প্রিজম না থাকতো তাহলে এই আলোক রশ্মি, আমরা জানি যে আলোক রশ্মি সবসময় সরলরেখায় গমন করে, অর্থাৎ এটা পি কিউ ইউ ভিতে ভি এই পথে চলে যেত। প্রিজমটি থাকার কারণে রশ্মিটি ভির দিকে না যেয়ে রশ্মিটি এস মানে আর এস এর দিকে নির্গত হলো। এটাই হচ্ছে বিচ্যুতি। ধরি কিউএম এবং আর এন অবিলম্ব দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। কিউ বিন্দুতে আপতন কোণ পি কিউ এম, এটাকে ছোট হাতের আয়ন দ্বারা সূচিত করা হয়, এবং এই প্রথম তলে অর্থাৎ প্রতিসরণ কোণ কিউ বিন্দুতে বা এ বি তলে প্রতিসরণ কোণ হচ্ছে টি কিউ আর, এটাকে ছোট হাতের আর অন দ্বারা সূচিত করা হচ্ছে। আর বিন্দুতে আপতন কোণ বা এসি তলের আপতন কোণ টি আর কিউ, যেটাকে আমরা আর টু দ্বারা সূচিত করছি, এবং প্রতিসরণ কোণ অর্থাৎ দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ এস আর এন, এটাকে আই টু দ্বারা সূচিত করা হয়েছে। এখানে আই ওয়ান, আর ওয়ান, আর টু, আই টু কে যথাক্রমে প্রথম আপতন কোণ বা প্রথম তলে আপতন কোণ, প্রথম তলে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলে আপতন কোণ, দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ বলে। আই টু কে নির্গমন কোণ বা নির্গত কোণও বলা হয়। এখন আমরা এই প্রশ্ন থেকে আমরা বিচ্যুতির হিসাব করব। ত্রিভুজ কিউ আর ইউ হতে পাই ডেল ইজ ইকুয়াল টু, এখানে এই কিউ আর ইউর এই ত্রিভুজের ডেলটি হলো একটা বহিস্থ কোণ। আমরা জানি কোনো বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টি সমান,
তো অতএব ডেল ইজ ইকুয়াল টু হবে আর কিউ ইউ প্লাস কিউ আর ইউ। আবার এখানে পি কিউ এম এবং টি কিউ ইউ এই কোণ দুটি পরস্পর সমান, সুতরাং এটাকেও এই টি কিউ ইউকেও আয়ন দ্বারা সূচিত করা হয়। এই আয়ন থেকে নিচের আরন বাদ দিলে আমরা আর কিউ ইউ পাবো। সুতরাং আর কিউ ইউ মানে হলো আয়ন বিয়োগ আরন, অনুরূপভাবে আই টু বিয়োগ আর টু। এখান থেকে আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা পাই আয়ন প্লাস আই টু এবং মাইনাস আর ওয়ান এবং মাইনাস আর টু থেকে মাইনাস কমন নিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে আর ওয়ান প্লাস আর টু পাই, সেটা সমীকরণ 1। এবার আসি এ কিউ টি আর চতুর্ভুজ হতে পাই। আমরা জানি চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এখানে কিউ বিন্দুতে এটা লম্ব, আর বিন্দুতে এটা লম্ব, এটা 90 এটা 90, এই দুটো বাদ, সুতরাং এ কোণ আর টি কোণ সমান হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। আবার ছোট ত্রিভুজ কিউ টি আর, এই ত্রিভুজ হতে পাই টি কোণ আর ওয়ান এবং আর টু সমান 180 ডিগ্রি। সমীকরণ 2 এবং 3 হইতে আমরা পাই কি এ সমান আর ওয়ান প্লাস আর টু। এটাই প্রিজম কোণের রাশিমালা। এই সমীকরণটি তোমরা অবশ্যই মনে রাখবে এবং এটা দিয়ে অঙ্ক করতে হবে। প্রিজম কোণ হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ প্রথম তলের প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় তলের আপতন কোণের সমষ্টি হয়েছে প্রিজম কোণ। এবার এই 4 নং এর মান 1 নং এ বসিয়ে পাই বিচ্যুতি আই1 প্লাস আই2 এবং এই আর1 প্লাস আর2 এর মান হচ্ছে এই, এখানে বসে পাই, এটাই প্রিজমের মধ্য দিয়ে বিচ্যুতি রাশিমালা। আপাতিত রশ্মি এবং প্রিজমের পারস্পরিক অবস্থান এমন যে রশ্মিটি ন্যূনতম বিচ্যুতি ঘটে। বন্ধুরা, এই ন্যূনতম বিচ্যুতি অর্থাৎ আমরা বিচ্যুতি কোণ আমরা জানি, সেই বিচ্যুতির কোণের সর্বনিম্ন মানকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। এই বিষয়ে আমরা পরের ক্লাসে দেখব, আরো ভালো করে জানবো। সেই ন্যূনতম বিচ্যুতি অবস্থানের ক্ষেত্রে আয়ন ইজ ইকুয়াল টু আই2 হয় এবং আর ওয়ান ইজ ইকুয়াল টু আর2 হয়, আর বিচ্যুতিটি হবে ন্যূনতম, তাহলে ডেল ইজ ইকুয়াল টু ডেল এম অর্থাৎ ডেল মিনিমাম। আমরা আগে আমরা জেনে আসছি যে ডেল ইজ ইকুয়াল টু আই1 প্লাস আই2 মাইনাস এ ছিল, এখানে ডেল এর জায়গায় ডেল এম বসাইছি, আই1 ঠিক আছে, আই2 এর জায়গায় আই1 মাইনাস এ, এখানে আমরা 2 আই1 হয়, সেই জন্য আই1 ইজ ইকুয়াল টু এ প্লাস ডেল এম বাই 2। আবার 4 নং সমীকরণেতে পাই যে এ ইজ ইকুয়াল টু ছিল, অর্থাৎ প্রিজম কোণ এ ছিল আর1 প্লাস আর2, তা আর2 জায়গায় আমরা এই যে আর2 মানে কি আর1, এখানে আর1 বসাইলাম, অর্থাৎ আর1 ইজ ইকুয়াল টু এ বাই 2। চারিপাশের মাধ্যম সাপেক্ষে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক মিউ হলে আমরা প্রতিসরাঙ্ক জানি যে এক জোড়া মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু সাইন আই1 বাই সাইন আর1। এখানে আমরা আইনের মান আমরা বসিয়ে দিলাম এবং আর1 এর মান বসিয়ে দিলাম, এটাই প্রিজম পদার্থের প্রতিসরাঙ্কের সমীকরণ। বন্ধুরা, এই সমীকরণ দিয়ে প্রিজমের অধিকাংশ গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। এবার বিচ্যুতি কোণ সংখ্যাটা কি আমরা সেটা জেনে নিই। প্রিজমে আপাতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে এদের অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বা বিচ্যুতি বলে। অন্যভাবে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বলে। একে ডেল বা ডি দ্বারা সূচিত করা হয়। বন্ধুরা, একটা ভিডিওটি দেখো। A prism is a piece of glass. প্রিজম একটি
কাচের তৈরি প্রিজম সাধারণত। A prism is having two triangle bases প্রিজমের দুটি ত্রিভুজ থাকে, ত্রিভুজ আকারে থাকে, and having three rectangular lateral surfaces. তিনটি আয়তাকার তল, 1 2 3। One of the rectangular surface, let's say B, C, এটি প্রিজমের ভূমি, E, is called base of the prism. The other two inclined surfaces, A, B, E, D, and A, এই দুটি C, তল হলো প্রতিসারক তল। D, are known as lateral surfaces or refracting surfaces. The line along these two lateral surfaces meet is প্রিজমের called ধার বা refracting edge of prism. এটাকে শীর্ষ বলা হয়। The angle between two lateral or refracting এটাকে surfaces প্রিজম কোণ is বলে। called angle of the prism. Any section of the prism perpendicular to the এটাকে refracting প্রিজমের edge প্রধান is ছেদ called বলা হয়। principal section of prism. Now we do activity to understand the refraction of light through a prism. Activity: refraction of light through a prism. We take a triangular prism, a cardboard, এটি একটি কার্ডবোর্ড, a white sheet of paper, সাদা কাগজ, few thumbnail পিন, pins, আলপিন, a pencil, একটা পেন্সিল, a protector to measure the angle, চাঁদা, a ruler. রুলার বা স্কেল। Fix a sheet of প্রথমে white paper on a drawing board ড্রয়িং using বোর্ডের উপর drawing সাদা pins. কাগজটি রেখে আমরা পিন দিয়ে আটকিয়ে দিলাম। Place a glass prism on it in such a way that it rests on its triangular base. প্রিজমটিকে Trace the কাগজের outline উপর of the রেখে prism using a প্রিজমের pencil. চারিপাশে আমরা দাগ দিলাম। Make its boundary A, B, and C. Remove the prism. প্রিজমটি তুলে নিলাম। Draw a straight line P, E, inclined to one of the refracting surfaces, say A, B, of the prism. এবি তলের উপর পিই একটি রশ্মি আঁকলাম। বন্ধুরা, এটা ছিল পি Fix কিউ, two আমার pins, ছবির সাথে। say at points P and Q, on the line P, E. Put the prism back on boundary A, B, C. Look for the images of the pins fixed at P and Q through the other face. প্রিজমের অপর প্রতিসারক তল থেকে চোখ রেখে আমার ওই পিন দুটিকে লক্ষ্য Fix রাখতে হবে two যেন more pins সব at পিনগুলো points একই সরল রেখায় R থাকে, and S. সবই such একই that সরল the রেখা থাকে। pins একটা, at দুটো, তিনটে, R চারটে and পিন S একই সরল রেখায় lie on the দেখা same যায়। straight line. Remove the glass prism and the pins. The line P, E meets the boundary AB of prism at point E. Similarly, join S, R and make this line to meet the prism boundary AC at point F. Join the points E, F.
বন্ধুরা এই Draw a রশ্মিটি হলো perpendicular পি কিউ to the আর এস। refracting surfaces A, B, and A, C of the prism at points E and F, respectively. These are marked as N and M. Here, line NE is normal to surface AB and line MF is normal to surface AC. Here, P, E represents the incident ray. এটা আপাতিত রশ্মি, EF is the refracted ray. প্রতিসরিত রশ্মি, And FS is the emergent ray. নির্গত রশ্মি। Note: a ray of light is entering from air to glass at first surface AB. Here, this light ray, due to refraction, has bent towards the normal. Angle of refraction. This angle, which is bent towards the normal due to refraction, is called angle of refraction, which is denoted by angle R. And angle which is emerging from air to glass with respect to normal is called angle of incident, which is denoted by angle I. Here you can observe 1. Angle of incident, এটা হলো which is denoted আপাতন by কোণ। angle I. 2. Angle of refraction, এটা হলো প্রথম which is তলে denoted by প্রতিসরণ কোণ। angle R. Now we observe that at second surface AC, the light ray has entered দ্বিতীয় তলে। from glass to air. দ্বিতীয় Hence, তলে it has bent away from আলো normal. কাছ থেকে বাতাসে বের হচ্ছে। So we get that there is emergence ray bent at an angle called angle E, equal to angle of emergence to the direction of the incident ray. If the incident ray P, E extended forward to the আপাতিত H রশ্মিকে সামনের and দিকে the এস emergence পর্যন্ত ray বৃদ্ধি SF করলাম backward এবং at নির্গত K. রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করা হলো। These two ray, incident and emergent ray, meet at point G, which forming an angle এটি FGH. বিচ্যুতি কোণ। এটি আমাদের প্রিজমের ভিতরে আলোক রশ্মি গেলে যে বিচ্যুতি কোণ হয় সেই Measure বিচ্যুতি the কোণ হলো angle এটি। FGH. জি। এবং এই বিচ্যুতি কোণটা চাঁদা দিয়ে মাপা হলো। Angle of deviation. This angle FGH is called angle of deviation. বিচ্যুতি কোণ। Angle of deviation is the angle through which the incident ray is deviated. বন্ধুরা, এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। সমস্যাটি হলো একটি সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা। আমরা যে প্রিজম উপাদানের প্রতিসারাঙ্ক যে সমীকরণটা দেখেছি, যেটা মিউ ছিল, মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 সাইন এ বাই 2। এখানে এ হলো প্রিজম কোণ। সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ 60 ডিগ্রি। যেহেতু সমবাহু প্রিজমের তিনটি বাহু সমান এবং কোণ তিনটিও সমান, আবার তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং সমবাহু প্রিজম বলা থাকলে তোমরা ধরে নিবে প্রিজম কোণ 60 ডিগ্রি। আর ডেল এম আমার এটা নির্ণয় করতে বলছে। মিউ এর মান দেওয়া আছে √2। এখানে আমরা মানগুলো বসিয়ে আমরা পেলাম যে ডেল এম ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তোমরা
দ্বিতীয় নম্বর সমস্যাটি আছে ক্রাউন কাচের তৈরি একটি প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এর মান দেওয়া আছে এক্ষেত্রে। লাল ও বেগুনি আলোর জন্য ক্রাউন কাচের প্রতিসংখ্যা অর্থাৎ লালের জন্য হচ্ছে 1.52 আর বেগুনি বর্ণের জন্য বা বেগুনি আলোর জন্য হচ্ছে 1.54, অর্থাৎ এটাকে মিউ আর বলতে পারো আর এটা হচ্ছে মিউ ভায়োলেট বলতে পারো। লাল আলোর জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। ঠিকই একই রকম ভাবে 1 নম্বর অঙ্ক যেভাবে সমাধানটা দেওয়া আছে তোমরা নিশ্চয়ই বাসায় বসে এভাবে করবে। এখানে মিউটা হচ্ছে 1. এখানে √2 আছে, এখানে হবে 1.52 আর এ এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। বন্ধুরা অ্যান্সার দেওয়া আছে, তোমরা মিলিয়ে দেখবে। পরের খ নম্বরে সাদা আলো এত 29.6 ডিগ্রি কোণে আপাতিত হলে, অর্থাৎ এটা আপাতন কোণের মান অর্থাৎ আয়নের মান দেওয়া আছে। লাল আলো অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিন্তু বেগুনি আলো নির্গত হবে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বন্ধুরা এখানে আয়নের মান দেওয়া আছে, আমরা জানি সাদা আলো দেওয়া আছে। লাল আলোর জন্য প্রতিসারাঙ্ক 1.5। আমরা তোমরা যে এই সমীকরণ দিয়ে এটা চেষ্টা করে দেখবে, যদি তোমরা না পারো তাহলে আমাকে বলবে, এটা আমার সাথে যোগাযোগ করবে, আমি এটা দেখিয়ে দেব। বন্ধুরা আজকের পাঠ থেকে আমরা যা যা শিখলাম বা তোমরা যা যা আয়ত্ত করতে পেরেছ তার থেকে আমরা কিছু একটু প্রশ্ন করি, তোমরা এগুলো নিজেরা করে দেখো। কোনো প্রিজমের ক্ষেত্রে এ দেওয়া আছে 60 ডিগ্রি, এখানে এ হচ্ছে প্রিজম কোণ, ডেল এম দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে মিউ সমান কত? ক নম্বর মান দেওয়া আছে, খ নম্বর আছে, গ না ঘ হবে? বন্ধুরা তোমরা যে অ্যান্সারটি তোমাদের হয়েছে সেটির সাথে আমার সঠিক উত্তরটি মিলিয়ে নাও, তোমাদের হয়েছে কিনা। 2 নম্বরে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে সঠিক সম্পর্কটি হলো ক আয়ন ইজ ইকুয়াল টু আরন, খ আরন ইজ ইকুয়াল টু I2, গ আরন ইজ ইকুয়াল টু R2, ঘ আয়ন ইকুয়াল টু I2 সমান A/2। কোনটি হবে? তোমরা মনে মনে স্থির করো, দেখো আমার সাথে মেলে কিনা। 3 প্রিজম উপাদানের প্রতিসারাঙ্ক নির্ভর করে 1 আলোর বর্ণ, 2 প্রিজম কোণ, 3 আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কোনটি হবে? তোমরা চয়েস করো এবং আমার সাথে মিলিয়ে নাও। প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে 1 নম্বরে আছে ডেল এম ইজ ইকুয়াল টু 2 আয়ন মাইনাস এ, 2 নম্বরে আছে আরন ইজ ইকুয়াল টু R2, 3 নম্বরে আছে আয়ন ইজ ইকুয়াল টু I2। নিচের কোনটি সঠিক? ক না খ না গ না ঘ, কোনটি হবে? তোমরা মিলিয়ে নাও। এটাও একটা সমস্যা, গাণিতিক সমস্যা। তোমরা খাতায় অঙ্কটি করো, তারপর আমার এই অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। একটি সমবাহু প্রিজমে একটি নির্দিষ্ট বর্ণের জন্য ন্যূনতম বিচ্যুতি 30 ডিগ্রি, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আপাতন কোণ কত? এখানে সমবাহু যেহেতু এর মান দেওয়া আছে, আমার বের করতে বলছে আয়ন, তাহলে আয়ন ইজ ইকুয়াল টু কত হবে? আমরা জানি আয়ন ইজ ইকুয়াল টু A প্লাস ডেল M/2।
সেখান থেকে উত্তরটা মিলিয়ে নাও 50 ডিগ্রি। বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ, একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা যেহেতু এই করোনার মহামারীতে তোমরা বাসায় আছো, তোমরা বই থেকে ঘেটে এই সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে বা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নটি বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার এই দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। একটি কাচের তৈরি সমবাহু প্রিজম, সমবাহু বলা আছে, তাহলে A = 60 ডিগ্রি নিয়ে ল্যাবরেটরিতে এর ন্যূনতম বিচ্যুতি কোণ ΔM 30 ডিগ্রি পাওয়া গেল। এরপর প্রিজমটিকে আবার পানিতে ডুবিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হলো। মানে প্রথমে ন্যূনতম বিচ্যুতি যে 30 ডিগ্রি পাওয়া গিয়েছে, এটা হলো বাতাসে, আর এরপর পানিতে যখন নেওয়া হয়েছে তখন আবার বিচ্যুতি কোণ নির্ণয় করা হলো। পানির প্রতিসরাঙ্ক 1.33। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ বের করা, অর্থাৎ আয়ন বের করা। উচ্চতার দক্ষতায় আছে পানিতে রাখার পর ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন হবে কি, অর্থাৎ তোমাদের বের করতে হবে যে বাতাসে অবস্থানে ছিল 30 ডিগ্রি, পানিতে সে 30 ডিগ্রি থাকবে না কম বেশি হবে, সেটা বিশ্লেষণ করো। বন্ধুরা, এটা তোমরা নিজেরা বাড়িতে বসে করবে। যদি তোমাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, কোনো সমস্যা থাকলে আমাদের মোবাইল নাম্বার করিও তোমরা জানতে পারবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই শেষ। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো এবং এই করোনা মহামারীর থেকে সতর্ক থাকবে এবং সবসময় মাস্ক ব্যবহার করবে। প্রয়োজনে বের হলেই মাস্ক ব্যবহার করবে এবং যতটা সম্ভব ঘরে অবস্থান করার চেষ্টা করবে। ধন্যবাদ।